আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই হয়তো খুব ভালো নেই। আজকে মার্কেটের অনেক বড় একটা কারেকশন হয়েছে বা মার্কেট অনেক পয়েন্ট কমে গিয়েছে। আপনাদের সাথে আজকে আ আলোচনা করব সেই মার্কেটের সামগ্রিক বিষয় নিয়ে এবং এই মুহূর্তে আপনাদের কি করা উচিত বা সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তাদের কি করা উচিত, কি করা উচিত না এই জিনিসটুকু হাইলাইট করার চেষ্টা করব। এবং সাথে আপনাদের কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করব যে আল্টিমেটলি আ মানুষ যখন আমরা ভুল করি, ভুলের মাসুলটা কত বড় হতে পারে এবং এই ভুলগুলো থেকে বেঁচে আমরা কিভাবে থাকতে পারি। তো আ আজকের মার্কেট নিয়ে যদি আমি একটু বলি, আ আজকে মার্কেটের পয়েন্ট হচ্ছে ৬,৬৭৬ ১৬৩ পয়েন্ট কমেছে। রিসেন্ট কোন সময়ে এই এত পয়েন্ট কমেছে এটা আসলে দেখে বের করতে হবে। আ এত পয়েন্টের একটা মাইনাস মার্কেট আমাদের কাছে শো হলো এটা আসলে খুবই আ অবাক করার মতো বিষয় ছিল। হয়তো মার্কেট পড়বে কিন্তু এত হেভিলি মার্কেট ডাউন করবে এই জিনিসটা আসলে কেউ হয়তো এক্সপেক্ট করতে পারেনি। আর ডিএসই 30 ইন্ডেক্সও আজকে ৪৭ পয়েন্ট পড়েছে। দ্যাট মিনস ভালো কোম্পানি, খারাপ কোম্পানি সব কোম্পানি আজকে ডাউন হয়েছে এবং মার্কেটে একটা প্যানিক হয়তো ছিল। আ কি বিষয়ে প্যানিক সেটা আ আমার কাছে মনে হয় যে ইউক্রেন ওয়ারের চেয়ে বড় প্যানিক হয়তো ছিল কিছু বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংকের কিছু সিদ্ধান্তের কারণে প্যানিকগুলো হয়তো বেশি ছিল। তো যাই হোক, প্যানিকের কারণে হোক বা যে কারণেই হোক মার্কেট সবসময় আমাদেরকে আ পা সঠিক ডাইরেকশন দেয় কোনো নিউজের। আ আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কোনো নিউজ আসার আগেই মার্কেট তার সাইন শো করে। তো মার্কেটটা আসলে কিছুদিন আগে থেকেই সাইন শো করছিল এবং আল্টিমেটলি যখন পড়লো এত বড় একটা পতন হবে এটা আসলে কেউই ভাবতে পারেনি। তো মার্কেটটা আজকে ১৬৩ পয়েন্ট মাইনাস হয়েছে এবং আ টোটাল ট্রেড ভ্যালু ছিল আজকের ৳৯১৬ কোটি। ট্রেড ভ্যালু কিছুটা কমেছে। তো ৩৬৫ টা কোম্পানি প্রাইস কমেছে, মাত্র ১০ টা কোম্পানির প্রাইস বেড়েছে। ৪ টা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। খুবই আ পা বলব যে অবাক করার মতো বিষয়। অনেকদিন হয়তো এই ধরনের একটা আ মার্কেট ডিএসই দেখেনি। যারা ট্রেড করে ডিএসইতে তারা হয়তো এই ধরনের মার্কেট অনেকদিন দেখেনি ২০১০ এর পর থেকে। খুব বেশি হয়তো দেখেনি। এটা one of the worst ডে বলব মার্কেটের জন্য। তবে আ যেই স্ট্র্যাটেজিতে আপনারা আগে থেকেই ছিলেন, যাই হোক না কেন মার্কেটটা ওয়াচ করবেন। মার্কেটটা একটু যদি বাড়ে আপনারা প তখনও কিনবেন না। এই ধরনের একটা স্ট্র্যাটেজি ছিল আমার মধ্যে এবং এটা আমি আপনাদেরকেও বলেছিলাম। তো তো যারা নতুন এই স্ট্র্যাটেজি ফলো করছেন, যারা ক্যাশ হোল্ড করছেন, তারা হয়তো অনেক ভালো একটা স আ পজিশনে আছেন এবং অনেক বড়সড় একটা সেফ অ্যা পজিশনের ভিতর আজকে চলে গেলেন। তো বর্তমানে মার্কেটের অনেক শেয়ারই প্রায় সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে এসেছে এবং অনেক শেয়ারই সাপোর্ট ব্রেক করেছে। নেক্সট কি হবে সেই জিনিসটা একটু বলি যে মার্কেটের আল্টিমেট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি ৬,৬২০ এ মার্কেটটা একটা সাপোর্ট পাবে। আ তো এই ৬,৬২০ এর যেই সাপোর্টটা এটা খুবই ভাইটাল একটা সাপোর্ট। মার্কেট যদি কোনো কারণে এই সাপোর্টটা ভেঙে ফেলে, ৬,৬২০ যদি ভেঙে ফেলে তাহলে আসলে আ আরো হয়তো অনেক নিচে আমাদের চলে যেতে হবে। বাট আ যেই পজিশন মার্কেটের আমার মনে হয় না এই সাপোর্টটা এত ইজিলি ভাঙতে পারবে মার্কেট। সো নেক্সট ডে তে আমরা কিছু নেক্সট কয়েকদিন হয়তো আমরা মার্কেটটাকে একটু স্লো দেখতে পাবো। এই ধরনের বড় পতন মার্কেটে হয়তো আপাতত কয়েকদিন হবে না। মার্কেটটা কি শো করে সেটা আমরা অবশ্যই দেখব। মার্কেটটা একটা ক্লিয়ার সাইন দেওয়ার পরেই হয়তো আ নতুনভাবে বাই করা উপযুক্ত হবে। বাট এখন যেই জিনিসটা আছে হয়তো মার্কেটটা একটু বাড়বে, কমবে একটা ইনডিসিশন এর মধ্য দিয়ে যাবে। আগামীকাল বা তার পরের দিন দেখবেন একটা ডোজি ক্যান্ডেল এর মতো ক্রিয়েট হবে। অথবা অনেক বড় একটা আপ মুভমেন্টও দেখতে পারি আমরা। কিন্তু এই মুভমেন্ট গুলোর উপর ডিপেন্ড করে একটা ক্যান্ডেল বা একটা দিনের উপর ডিপেন্ড করে আপনাদের ধারণা করা উচিত হবে না যে মার্কেটটা ঘুরে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার সাইন দিবে ততক্ষণ পর্যন্ত আসলে আ
মার্কেটের থেকে নতুন ইনভেস্ট করাটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না আমার। যেটা বললাম ৬,৬২০-এ হচ্ছে সাপোর্ট, এই লেভেলটা অনেক ভাইটাল। এই লেভেলটা আপনার আসলে দেখা উচিত, খুব ভালোভাবে অবজার্ভ করা উচিত। দেন এই লেভেলে মার্কেটটা কিভাবে রিঅ্যাক্ট করছে সেই জিনিসটার উপর বেস করে আমাদের নেক্সট প্ল্যান সাজানো উচিত। আর আওয়ারলি চার্ট দেখালাম না, ডেইলি চার্ট থেকেই দেখালাম। ডেইলি চার্ট থেকেই ভালো বোঝা যাচ্ছে এটাই হচ্ছে মার্কেটের একটা স্ট্রং সাপোর্ট জোন। রিসেন্ট স্ট্রং সাপোর্ট জোন বলবো যে আরও উপরে ছিল, ৬,৭০০-র মধ্যে ছিল, কিন্তু মার্কেটটা তো এই জোনটা ব্রেক করেছে। সো আমি বলবো যে ৬,৬২০-এর মধ্যেই হয়তো মার্কেটটা সাপোর্ট খুঁজে পাবে এখন। লাস্ট যেই বার দেখা যাচ্ছে, যেটা শো করছে আমাদের কাছে। তো এখন আমাদের উচিত হবে একটা জিনিসই, সেটা হচ্ছে মার্কেট ওয়াচ করা এবং আ নতুন বাই, এভাবে বলাটা উচিত হচ্ছে কিনা জানি না। তবে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি হয়তো নতুন কোনো কিছু বাই করব না। আপনারা যদি মনে করেন আ আপনাদের কোনো স্ট্র্যাটেজি আছে এই মার্কেটে, হয়তো বাই করতে পারেন। কারণ যারা ভ্যালু ইনভেস্টর যারা আছেন, আ তারা এই ধরনের মার্কেটগুলোতে অনেক ভালো অপরচুনিটি খুঁজে পায় নতুন, নতুন শেয়ার বাই করার জন্য। বাট আমি যেহেতু এই স্ট্র্যাটেজি ফলো করি না, আমি অনেকটা সুইং ট্রেডার বা হচ্ছে যে আ বা সাপোর্ট আ মার্কেট কোনো একটা প্রাইস যখন সাপোর্ট খুঁজে পাই, দেন সেখান থেকে যদি বাড়ার চেষ্টা করে, দেন আমি সেই জিনিসটা কেনার চেষ্টা করি। তো আ আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি এখনো অফলাইনেই থাকবো যতক্ষণ না পর্যন্ত মার্কেটটা শো করবে সে বাড়ার চিন্তাভাবনা করছে। আর অনেকে আছে হয়তো ইনভেস্টর, তারা আ যদি তাদের কোনো স্ট্র্যাটেজি থাকে তারা হয়তো বাই করতেই পারেন। আ এখানে প্রত্যেকটা আলাদা স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা যেই কাজ করবেন সেই কাজগুলো থেকেই আসলে আপনাদের প্রফিট, লস, পোর্টফোলিও সবকিছু আপনাদের এটা ডিফাইন করে দিবে। তো যেই বিষয়ে কথা বলছিলাম যে মার্কেটের যেই ইন্ডেক্সের সাপোর্ট রয়েছে ৬,৬২০-এ, এই সাপোর্টটা খুবই ভাইটাল। সো এই সাপোর্টটার উপরেই সবকিছু ডিপেন্ড করছে আগামী কয়েকদিন। আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কিছু এক্সাম্পল, এবং এই সিচুয়েশনে তো বললামই কি করা লাগবে। কিছু এক্সাম্পল দেখাই যে কি ভুলগুলো আমরা নরমালি করে থাকি এবং এগুলা থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো। উদাহরণ হিসেবে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড এবং ডেল্টা লাইফ, এই ২ টার একটা উদাহরণ আমি আপনাদের কাছে উপস্থাপন করব। আ এরকম আমার মেইন থিমটা হবে বোঝানোর যে যদি আপনারা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস বা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে একটু জ্ঞান রাখতে পারতেন, তাহলে দেখা যেত যে হাক্কানি পাল্প যে কিনেছে তার লসটা কত বেশি হয়ে গিয়েছে তার জ্ঞান না থাকার কারণে, এবং ডেল্টা লাইফ যে কিনেছে তার লসটা কতটা কম হয়েছে। আমার মনে হয় আসলে আমি একটু ডেমনস্ট্রেট করে দেখাই, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। আ ধরুন গত ২২ তারিখ, ২২ তারিখ হাক্কানি পাল্পের হাইয়েস্ট প্রাইস ছিল হচ্ছে ৳৬৯.৭০। কেউ একজন যখন দেখলো যে গতদিন মানে ২০ তারিখ হাক্কানি পাল্প প্রায় হলটেটের পর্যায়ে চলে গিয়েছিল এবং অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল ছিল। ৳৬০ ৳৬১ থেকে প্রাইস প্রায় ৳৬৬ পর্যন্ত চলে গিয়েছিল। সো একজন সাধারণ বিনিয়োগকারী দেখলো যে এই গতদিন প্রাইসটা বেড়েছে। গতদিন প্রাইসটা বাড়ার পরে মার্কেটে হয়তো কেউ একজন কারো কাছ থেকে শুনলো, ব্রোকারেজ হাউসের কারো কাছ থেকে শুনলো যে হাক্কানি পাল্প আরো অনেক দূর যাবে। হাক্কানি পাল্প প্রায় ৳৯০, ৳১০০ পর্যন্ত যাবে এখান থেকে। তো পরের দিন মানে ২২ তারিখ যখন ওই বিনিয়োগকারী দেখলো যে হাক্কানি পাল্পের প্রাইসটা আবার বাড়ছে, ৳৬৬ থেকে ৳৬৯ হয়ে গিয়েছিল। সে দেখলো যে হ্যাঁ, সত্যিই তো হাক্কানি পুলটা বাড়ছে। সো আমি কেন কিনবো না? আমি কিনি। ধরলাম সে ৳৬৬ হাক্কানি পুলটা কিনলো। কেনার পরপরই শেয়ারটি ধাম করে প্রাইস ফল করেছে। এখন যদি কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে একটু ধারণা রাখতো, বা যদি কেউ টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে একটা বেসিক ধারণা রাখতো, তাহলে আপনারা তাহলে সে এই শেয়ারটির সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার চেষ্টা করত। সে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা এখানে ড্র করে,
এখানে একটা টাচ পয়েন্ট রয়েছে, এখানে টাচ পয়েন্ট রয়েছে, এখানে টাচ পয়েন্ট। এটা আসলে আগে থেকে বুঝতে পারতো না, বাট এই পজিশনটাতে যদি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করে এইখানে, যেহেতু এখানে একটা ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে, বা যদি সে এইখানে ড্র করে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটা, তাহলে সে দেখেন সে ঠিক রেজিস্ট্যান্সের উপরে শেয়ারের প্রাইসটি কিনেছে, এবং 200 ডে মুভিং অ্যাভারেজ, এই ব্লু লাইনটা, স্কাই ব্লু লাইনটা হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ, ঠিক এই মুভিং অ্যাভারেজের উপরে সে শেয়ারটি বাই করেছে। এটা খুবই একটা ডেঞ্জার সাইন, এই লেভেলটাতে কখনোই বাই করা উচিত না কোনো শেয়ার, আনটিল অ্যান্ড আনলেস শেয়ারটি এই লেভেলটা ব্রেক করে হোল্ড করতে পারে। সো একজন কিনলো, কেনার পরে সে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা না থাকার কারণে, বা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা না থাকার কারণে একটা এই শেয়ারটি 66 টাকায় কেনার পরে দেখা গেল শেয়ারটি প্রাইস ফল করেছে প্রায় 4 দিনে প্রাইস ফল করেছে 17% প্রাইস ফল করেছে তার কেনার পর থেকে। 1, 2, 3, 4 যেদিন কিনলো সেদিন সহ 4 দিনে তার 17% প্রাইস ফল করেছে। সে নিশ্চয়ই বাংলাদেশ মানে স্টক মার্কেটকে গালিগালাজ করবে, সে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকে গালিগালাজ করবে, সে হয়তো কোনো কারণে পুতিন, ইউক্রেন, মানে রাশিয়া ইউক্রেন তাদেরকেও গালিগালাজ করবে, কারণ তার স্টকের প্রাইস কিন্তু 4 দিনে 17-18% নাই হয়ে গিয়েছে। 18%ই বলবো, বা 19%-এর মতো ইয়ে সহ, কমিশন সহ তার 19%-এর মতো প্রাইস নাই, মানে হাওয়া হয়ে গিয়েছে 4 দিনে। সো দোষটা কার বলবেন আপনারা? একজন রেজিস্ট্যান্সের শেয়ার কিনে ধরা খেলো এবং সে অন্যকে গালিগালাজ করলো, এই দোষটা কি আসলে আহ, অন্য কারো না তার নিজের? এই জিনিসটা জাস্ট একটু চিন্তা চিন্তা করে দেখেন। আর আরেকজন মানুষ, আমি যদি একটু দেখাই, আরেকজন মানুষ ডেল্টা লাইফ কিনেছে। ডেল্টা লাইফের সে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করলো, সে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করলো, এই পজিশনে একটা সাপোর্ট রয়েছে ডেল্টা লাইফের, এবং এইখানে সে এই ডেল্টা লাইফ শেয়ারটি 200 ডে মুভিং অ্যাভারেজ থেকেও মুভিং অ্যাভারেজেরও সাপোর্ট পাচ্ছে। সো এখানে যখন একটা ক্যান্ডেল দেখলো, ডোজি ক্যান্ডেল, সে এই পজিশনে ডোজি ক্যান্ডেল দেখার পরে পরের দিন যখন দেখলো শেয়ারটা বাড়ছে এখান থেকে, এইখানে সে শেয়ারটি বাই করলো 163 টাকাতে, শেয়ারটি বাই করলো। বাই করার পরে সে স্টপ লস সেট করলো হচ্ছে, ধরে নিলাম 151 টাকাতে স্টপ লস সেট করলো, 151 টাকাতে বা 150 টাকাতে স্টপ লস সেট করলো। তো 163 টাকাতে কেনার পরে সে 153 টাকা, 150 টাকাতে স্টপ লস সেট করলো, বাট যখন দেখলো মার্কেট পড়ে যাচ্ছে, এই ধরনের বড়সড় একটা ডাউনফল হচ্ছে, সে হয়তো 150 টাকা হিট করে নাই, কিন্তু তার স্টপ লস হিট করে নাই, কিন্তু সে 151 টাকাতে বা 152 টাকাতে, আজকের মার্কেট যেহেতু পড়ছে, সো আজকে মার্কেটের পড়ার কারণে সে তার শেয়ারটা ছেড়ে দিল হচ্ছে তার লস হলো, দেখেন কত লস হলো, প্রায় 6%-এর মতো লস হলো। একজন মানুষ টেকনিক্যাল অ্যানালাইসিস জানার কারণে তার লসের পরিমাণ দাঁড়ালো 6%, আর আরেকজন মানুষ টেকনিক্যাল অ্যানালাইসিস না জানার কারণে তার লসের পরিমাণ দাঁড়ালো 19% বা 18%-এর মতো। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে শেয়ার মার্কেটে 100% টাইম প্রফিট কেউ করতে পারবে না, বা সবসময়ই একজন মানুষ যে রাইট হবে এই ব্যাপারটা শেয়ার মার্কেটে সম্ভব না। আমি আমি যতটুকু টেকনিক্যাল অ্যানালাইসিস জানি না কেন, আমিও কিন্তু লস করি কোনো না কোনো শেয়ারে। আমার প্রফিট, মানে উইন লুজ রেশিও হয়তো 7:3, মানে আমি 10টা ট্রেড নিলে 7টাতে আমি প্রফিট করি আর 3টাতে আমি লস করি। বা কখনো কখনো মার্কেট যখন খারাপ যায় তখন আমার উইন লস রেশিও 5:5-এও চলে আসে, আবার 60:5-এও চলে আসে। তার মানে 5টা বা 6টায় আমি প্রফিট করি, 4টা বা 5টায় আমি লস করি, এরকম চলে আসে। কিন্তু এই লসগুলো হচ্ছে 5-10%-এর মধ্যে যদি থাকে, বা যদি লং টার্মে ট্রেড করি 15%-এর মধ্যে যদি থাকে, তাহলে আমার হয় কি যে যেইগুলাতে আমি প্রফিট করব সেইগুলোর প্রফিট অনেক সময় ম্যাক্সিমাইজ হতে হতে 20-30%ও হয়ে যায়। দেন অ্যাভারেজ যদি একটা ক্যালকুলেট করি, প্রফিটটা অনেক বেশি হয়ে যায়।
অনেক কথা বলছি আজকে। আপনাদের এমনিতেই অনেক মন খারাপ, হয়তো এই ভিডিওটি কেউ এতক্ষণ টেনে, টেনে দেখবেন বা কেউ দেখবেনই না। কিন্তু আ যারা আসলে আমার মেসেজগুলো বুঝতে পারছেন তাদের কাছে হয়তো অনেক ইন্টারেস্টিং মনে হবে। যাই হোক, অনেকেই বলেন যে এত বড়, বড় ভিডিও না করার জন্য, বাট আ অনেক কিছু শেয়ার করতে চাই আপনাদের সাথে, এই কারণেই ভিডিওগুলো বড় হয়ে যায়। তো যেই কথায় ছিলাম, যে একজন টেকনিক্যাল অ্যানালাইসিস জানার কারণে দেখেন তার লসের পরিমাণটা কমে গেল। আমি আপনাদের কাছে বলেছি, যে আগেও বলেছি, লস করা কোনো আ লস সবাই করবে। কিন্তু এই লসটা যতটুকু মিনিমাইজ করা যায়, যে যতটুকু মিনিমাইজ করতে পারে সে তত ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারে কোনো এক সময়ে। একজনের 20% যদি পুঁজি নাই থাকে, সে নেক্সট প্রফিট করে 20% সেই আগের অবস্থায় ফিরে যেতে তার 25% এর মতো প্রফিট করা লাগবে। আর আরেকজন 6% লস করলো বা 7% লস করলো একটা ট্রেডে, তার এই 8-9% প্রফিট করতে একটা ট্রেডই যথেষ্ট। যখন মার্কেটটা ভালো হবে, সে যখন ট্রেড করবে তখন তার একটা ট্রেডের মধ্যেই লসটা কাভার হয়ে যাবে। এবং দেন মার্কেটের বুল রান তো অনেক দিন থাকবে, হয়তো ওইখান থেকে সে আরো ভালো ভালো প্রফিট করতে পারবে। সো এই হচ্ছে, দেখেন, আপনাদেরকে বলবো, আমি আবারও রিকোয়েস্ট করব, অনেকে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করাচ্ছে। আপনারা যাদেরটাই ভালো লাগে তাদেরটা শিখুন অ্যাটলিস্ট। যদি একটা বেসিক ধারণা থাকে, তাহলে আপনারা এই ধরনের মানে লসের হাত থেকে বেঁচে যাবেন। অনেকে আমার কাছে সাপোর্ট রেজিস্ট্যান্স বা এটা কিনেছি, কবে কি করব, এই জিনিসটা জিজ্ঞাসা করেন। আমি চেষ্টা করি সবার আনসার দেওয়ার জন্য। কিন্তু আমি আমার এই কাজটা করি হচ্ছে, আমি যখন ফ্রি থাকি, ফ্রি টাইমে তো এই কাজটা করার চেষ্টা করি। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা শেয়ার ওই যখন একটা শেয়ারের ডিসিশন ঠিক ওই দিনই নেওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় মাঝে, মাঝে। সো আপনারা যদি নিজে জেনে থাকেন, তাহলে আপনাদের জন্য এই ডিসিশনগুলো নেওয়া খুব ইজি হবে। আর তো একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম সেই ছোটবেলায়। আ পরহস্তে বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অন্যের কাছে জ্ঞান থাকলে সেই জ্ঞান নিজের জন্য আপনার কতটুকু বেনিফিশিয়াল করে ইউজ করতে পারবেন, এই জিনিসটা আসলে আ এই যুগে এসে এই জিনিসটা হয় না। আগেও হতো না, এখনো হয় না। আরেকজনের জ্ঞান আরেকজনের কাছে আছে। আপনি যদি শিখে আপনার নিজের মধ্যে আত্মস্থ করতে পারেন, তাহলে আপনি এই জিনিসটা থেকে বেনিফিট পাবেন। আরেকজন বলে দিচ্ছে, সেইটা থেকে বেনিফিট পাওয়াটা হয়তো দুরূহ হয়ে যাবে মাঝে, মাঝে, এবং অনেক সময় অনেক সুইসাইডালও হবে ব্যাপারটা। কারণ আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি চেষ্টা করি ভালো ব আমি যতটুকু জানি সেটুকু জানানোর জন্য। কিন্তু অন্য আরেকজনকে জিজ্ঞাসা করলেন, সে হয়তো ওইভাবে বলল না আপনাকে। আপনাকে একটা রং ইনফরমেশন দিল, তখন আপনি কি করবেন? টাকাটা তো আপনার, টাকাটা তো আর আরেকজনের না। তো এই কারণেই বলব যে আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, অ্যানালাইসিস একটু শিখেন। আ আ অত কঠিন কিছু না টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কঠিন কিছুই না। আপনারা একটু শিখার চেষ্টা করেন। ইন্টারনেটে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আ বা আপনারা যদি একটু সময় দেন, তাহলে হয়তো অনেক কিছু নিজের মধ্যে আত্মস্থ করতে পারবেন এবং সেখান থেকে এই ধরনের লসের হাত থেকে বেঁচে যাবেন। অনেক বড় হয়ে গেল ভিডিওটা। ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। বাট আমি আশা করি আমার মেসেজটা আপনাদের কাছে ডেলিভার করতে পেরেছি। আপনারা হয়তো কেউ না কেউ হয়তো এই ভিডিওটি দেখে হয়তো ইন্সপায়ার হবেন অ্যানালাইসিস শিখার জন্য। আপনারা শিখুন। বাংলাদেশে অনেক ভালো, ভালো অনেকে কোর্স করাচ্ছে। আপনারা তাদের ভিডিও দেখতে পারেন বা তাদের সাথে কনট্যাক্ট করে কোর্স করতে পারেন। ছোট একটা কোর্স করলে হয়তো বেশি টাকা খরচ হবে না আপনার। কিন্তু আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ার হয়তো চেঞ্জ হয়ে যাবে। তো সবার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আপনারা ভালো থাকবেন। আর মার্কেটের খারাপ পজিশনে একটু বুঝে শুনে ট্রেড করবেন। কোনো শেয়ার সেল করার আগে চিন্তা করবেন শেয়ারটি রেজিস্ট্যান্স মানে সাপোর্ট লেভেল ব্রেক করেছে কিনা বা স্টপ লস হিট করেছে কিনা। শুভকামনা আপনাদের জন্য। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।